আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা অডিও বুক পড়ে শোনাচ্ছি ফাহিমা সূর্য। এখন আমরা শুনব মুহাম্মদ জাফর ইকবাল রচিত বৈজ্ঞানিক কল্পকাহিনী প্রডিজি এর তৃতীয় খণ্ড। রাফি ঈশিতাকে নিয়ে টঙের কাছে বড় একটা গাছের পাশে বসল। শারমিন বসল তাদের সামনে। তার চোখে মুখে এক ধরনের উত্তেজনা। রাফি তার বইটা বের করে বলল, আমি একটা বই নিয়ে এসেছি, দেখি তুমি এটা পড়তে পারো কি না। শারমিনের মুখটা কেমন যেন কালো হয়ে গেল। সে ফিসফিস করে বলল, আমি তো পড়তে পারি না স্যার। আমি জানি, আমি দেখতে চাই তুমি কতটুকু পারো। একটুও পারি না। ঠিক আছে, তোমাকে পড়তে হবে না। তুমি আমাকে বলো তুমি কি দেখো। রাফি বইয়ের একটা পৃষ্ঠা খুলে বলল, এখানে কি আছে বলো। শারমিনের মুখটা কেমন জানি শুকনো হয়ে যায়। জিভ দিয়ে নিচের ঠোঁটটা ভিজিয়ে বলল, কয়েকটা আঁকাবাঁকা দাগ নড়ছে। ঈশিতা অবাক হয়ে বলছে, নড়ছে? শারমিন মাথা নাড়ল। হ্যাঁ। কেমন করে নড়ছে? ডানে বাঁয়ে, মাঝে মধ্যে উল্টে যায়। ঈশিতা অবাক হয়ে বলল, কি আশ্চর্য। রাফি বলল, মোটেও আশ্চর্য না, এটা হচ্ছে ডিসলেক্সিয়ার লক্ষণ। ঈশিতা বলল, হতে পারে, কিন্তু তবুও আশ্চর্য। রাফি এবার বইয়ের ভেতর থেকে লাল রঙের একটা স্বচ্ছ প্লাস্টিক বের করে বইয়ের পৃষ্ঠার উপর রেখে বলল, শারমিন, এখন কি দেখা যাচ্ছে? শারমিনকে দেখে মনে হলো কেউ তাকে বুঝি ইলেকট্রিক শক দিয়েছে। তার চোখ বিস্ফারিত হয়ে যায়, নিঃশ্বাস আটকে আসে। সে কাপা গলায় বলে, নড়ছে না, এখন আর নড়ছে না। আমি এখন পড়তে পারি। রাফি বলল, তুমি যে অক্ষরটা দেখছো সেটা হচ্ছে পেট কাটা মূর্ধন্য ষ। এই পেট কাটা মূর্ধন্য ষ, এইটা আমি কতবার শুনেছি এইটার কথা, কতবার দেখার চেষ্টা করেছি, দেখতে পারিনি। রাফি শারমিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এখন মনে হয় তুমি দেখতে পারবে, পড়তেও পারবে। ঈশিতা বলল, আমি ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে। রাফি বলল, একটা অনেক বড় ব্যাপার ঘটেছে। আমার মনে হয় শারমিনের ডিসলেক্সিয়ার সমস্যার সমাধান করে ফেলেছি। কিভাবে? এই লাল প্লাস্টিক দিয়ে? হ্যাঁ। রাফি মাথা নাড়ল। আমাদের হেড অব দ্য ডিপার্টমেন্ট প্রফেসর হাসান এই পদ্ধতিটার কথা বলেছিলেন। অনেক সময় দেখা গেছে সাদার উপর কালো লেখাটা হচ্ছে সমস্যা, লাল রঙের ওপর কালো লেখা হলে সমস্যা থাকে না। আমি ঠিক বিশ্বাস করিনি কাজ করবে, তবু ভাবলাম চেষ্টা করে দেখি। ভাগ্যিস চেষ্টা করেছিলাম, দেখাই যাচ্ছে কাজ করেছে। শারমিন তখন লাল প্লাস্টিকটা দিয়ে বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা পরীক্ষা করে দেখছে। উত্তেজনায় তার মুখ চকচক করছে। মনে হচ্ছে সে বুঝি 7 রাজার ধন পেয়ে গেছে। ব্যাপারটা সে এখনও বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে একটু অসতর্ক হলেই হঠাৎ করে আবার বুঝি অক্ষরগুলো জীবন্ত পোকামাকড়ের মতো নড়তে শুরু করবে। রাফি বলল, শারমিন, এখন তুমি পড়তে পারবে। শারমিন একটা অক্ষর দেখিয়ে বলল, এগুলো কি অক্ষর? ঈশিতা উত্তর দিল, বলল, প্রথমটা ক, তারপরেরটা হচ্ছে ল, তারপরেরটা হচ্ছে ম, তিনটা মিলে হচ্ছে কলম। শারমিন তার পরের শব্দটার দিকে আঙুল দিয়ে বলল, তার মানে এটা হচ্ছে কমল। ভেরি গুড। হ্যাঁ, এটা হচ্ছে কমল। তারপরের শব্দটা হচ্ছে কমলা। ল এর পর আকার থাকায় এটা হচ্ছে লা। শারমিন বইয়ে লেখা শব্দগুলো দেখিয়ে বলতে থাকে, তার মানে এটা কাল, এটা লাল, এটা কলা, এটা কামাল, এটা মাকাল, এটা কালাম, এটা মালা, এটা কম, এটা মাল, এটা কাম, এটা মালা। ঈশিতা হেসে ফেলল, বলল, আস্তে আস্তে, 3টা অক্ষর আর আকার দিয়েই এত কিছু পড়ে ফেলতে পারছো। সবগুলো শিখে ফেললে কি হবে? রাফি বলল, হ্যাঁ, এই বইটা ভারী চমৎকার। 3টা অক্ষর আর আকার দিয়েই অনেক শব্দ শিখিয়ে দেয়। ঈশিতা বলল, আমার ধারণা পুরো ক্রেডিট বইটার না, আমাদের শারমিনকেও একটু ক্রেডিট দিতে হবে। সে তো দিচ্ছি। শারমিন লোভাতুর দৃষ্টিতে অক্ষরগুলোর দিকে তাকিয়েছিল। ঈশিতা তার দিকে তাকিয়ে বলল,
তুমি নাকি চোখের পলকে অনেক বড় বড় গুণ করে ফেলতে পারো? শারমিন লাজুক মুখে মাথা নাড়ল। ঈশিতা বলল, বলো দেখি, ৭৩কে ৯৭ দিয়ে গুণ করলে কত হয়? শারমিন বলল, ৭,০৮১। ঈশিতা রাফির দিকে তাকিয়ে বলল, ঠিক হয়েছে? রাফি বলল, শারমিন যখন বলেছে নিশ্চয়ই ঠিক হয়েছে। ঈশিতা শারমিনের দিকে তাকিয়ে বলল, তুমি কেমন করে এটা করো? শারমিন মাথা নাড়ল, বলল, জানি না, আমি চিন্তা করলেই উত্তরটা জেনে যাই। চিন্তা করলেই জেনে যাও? হ্যাঁ, মনে হয় যেন দেখতে পাই। দেখতে পাও? সংখ্যা দেখতে পাও? শারমিন লাজুক মুখে মাথা নাড়ল, বলল, আমি তো লেখাপড়া জানি না, তাই কোন সংখ্যা দেখতে কেমন সেইটা জানি না। আমি নিজের মতন দেখি, কোনোটা গোল, কোনোটা লম্বা, কোনোটা চিকন, সেগুলো নড়ে। কি আশ্চর্য! শারমিন কিছু না বলে তার বর্ণমালার বই আর লাল প্লাস্টিকটা বুকে চেপে ধরে দাঁড়িয়ে রইল। এর মধ্যে কোনটা আশ্চর্য সে এখনও বুঝতে পারছে না। রাফি বলল, তুমি বলছো তুমি চিন্তা করলেই উত্তরটা জেনে যাও। তুমি কি চিন্তা করো? গুণফলটা কি হবে সেটা চিন্তা করি। তুমি মাথার মধ্যে গুণ করো না? না, কেমন করে গুণ করতে হয় আমি জানি না। রাফি ঈশিতার দিকে তাকিয়ে বলল, দেখলেন ব্যাপারটা? শারমিন কেমন করে গুণ করতে হয় জানে না, কিন্তু গুণ না করেই যে কোনো দুটি সংখ্যার গুণফল বের করে ফেলে। কেমন করে? আমি যদি জানতাম। রাফি কথা বলতে বলতে টঙের দিকে তাকিয়ে দেখল, সেখানে হঠাৎ করে অনেকেই চলে এসেছে। শারমিনের বাবা একা সামাল দিতে পারছে না। রাফি শারমিনকে বলল, তুমি এখন যাও, তোমার আব্বুকে সাহায্য করো। শারমিন তার বুকে চেপে রাখা বর্ণমালার বই আর লাল প্লাস্টিকটা দেখিয়ে বলল, এই বইটা? হ্যাঁ, এই বইটা তোমার জন্য, তুমি নিয়ে যাও, বাসায় গিয়ে পড়ো। কাউকে বলো একটু দেখিয়ে দিতে, ঠিক আছে? শারমিন মাথা নাড়ল, মুখে কিছু বলল না, কিন্তু তার চোখ মুখ কৃতজ্ঞতায় ঝলমল করে উঠল। রাফি আগেও দেখেছে, এই দেশে মানুষেরা প্রয়োজনে অপ্রয়োজনে ধন্যবাদ কথাটি উচ্চারণ করা শেখেনি, তাই চোখে মুখে সেটা প্রকাশ করতে হয়। শারমিনের পিছু পিছু টঙে এসে রাফি দেখল, সেখানে একটা ছোটোখাটো উত্তেজনা। উত্তেজনার কেন্দ্রস্থল সমীর, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচারার। রাফি গলা নামিয়ে ঈশিতাকে বলল, ওই যে খোঁচা খোঁচা দাড়িওয়ালা ছেলেটাকে দেখছেন, সে হচ্ছে সমীর, কঠিন সায়েন্টিস্ট, সবসময় ব্যাকটেরিয়া আর ভাইরাস নিয়ে কথা বলে ভয় দেখানোর চেষ্টা করে। ঈশিতা বলল, ইন্টারেস্টিং? হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার। চলেন গিয়ে শুনি আজকে কী নিয়ে কথা বলছে। রাফি ঈশিতাকে নিয়ে এগিয়ে গেল। টঙের বেঞ্চে সমীর বসে আছে। সে হাত নেড়ে কথা বলছে এবং তাকে ঘিরে একটু জটলা। সবার মুখেই এক ধরনের হাসি, কেউ সেটা গোপন করার চেষ্টা করছে, কেউ করছে না। সমীর গলা উঁচিয়ে বলল, তোমরা হাসছো? আমার কথা শুনে তোমরা হাসছো? একজন তার মুখের হাসিকে আরও বিস্তৃত করে বলল, কে বলল আমি হাসছি? মোটেই হাসছি না। তোমরা আমার সঙ্গে ঠাট্টা করছো? তোমরা ভাবছো আমি শুধু শুধু ভয় দেখাচ্ছি? আরেকজন বলল, না সমীর, আমরা মোটেও সেটা ভাবছি না, আমরা সবাই জানি তুমি খুবই সিরিয়াস মানুষ। সমীর বলল, আমার কথা বিশ্বাস না করলে তোমরা আজকের খবরের কাগজ দেখো। টিএনটি বস্তি থেকে 10টা বাচ্চাকে মেডিকেলে নিয়েছে, 5 জনের ব্রেন হ্যামারেজ, একজন অলরেডি ডেড, একজন ডিপ কোমায়। ডু ইউ থিঙ্ক এগুলো এমনি এমনি হচ্ছে? রাফি জিজ্ঞেস করলো, কিভাবে হচ্ছে? ভাইরাস অ্যাটাক। আমি বলেছিলাম খুব খারাপ একটা ভাইরাস এসেছে, আমাদের দেশের জন্য ডেঞ্জারাস। যে সিমটমগুলো পড়েছি সেগুলো হুবহু মেলে যাচ্ছে, কেউ নজর দিচ্ছে না। মিডিয়া অনেক সিরিয়াসলি নেওয়া দরকার। রাফি ঈশিতাকে দেখিয়ে বলল, সমীর, এর নাম ঈশিতা, খবরের কাগজের লোক, ওকে ভালো করে বুঝিয়ে দাও, খবরের কাগজে ফাটাফাটি রিপোর্টিং করে দেবে। সমীর ভুরুকুচকে বলল, আপনি সাংবাদিক? হ্যাঁ। তাহলে আপনারা চুপচাপ বসে আসছেন কেন? কেউ কিছু বোঝার আগেই তো সব সাফ হয়ে যাবে। কি ডেঞ্জারাস ভাইরাস আপনি জানেন? ঈশিতা ইতস্তত করে বলল, আমরা কি করব? সত্যি কথাটা জানাবেন, সবাইকে বলবেন বাংলাদেশ এখন ভীষণ একটা বিপদের মধ্যে আছে। টিএনটি বস্তির বাচ্চাগুলো কোনো র্যান্ডম অসুখে অসুস্থ হয়নি, তারা সেই ভাইরাসে ইনফেক্টেড। এই মুহূর্তে যদি কোয়ারেন্টাইন করে প্রোটেকশন না দেওয়া হয়
সর্বনাশ হয়ে যাবে। ঈশিতা তার পকেট থেকে একটা নোট বই বের করে বলল, ভাইরাসটার নাম কি? এখনও ফর্মাল নাম দেয়নি, এটাকে বলছে FT26। আপনাকে আমি ওয়েব লিঙ্ক দিতে পারি, সব ইনফরমেশন পেয়ে যাবেন। ভেরি গুড। আমি কি আপনাকে রেফারেন্স দিয়ে রিপোর্ট করতে পারি? সমীর হা হা করে হাসল। সে যে হাসতে পারে সেটা অনেকেই জানতো না, তাই আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেকেই একটু অবাক হয়ে তার দিকে তাকালো। সমীর যেভাবে হাসিটা হঠাৎ করে শুরু করেছিল ঠিক সেভাবে হঠাৎ করে থামিয়ে বলল, আমি মফস্বলের একটা ইউনিভার্সিটির ফালতু একটা লেকচারার। আমার রেফারেন্স দিয়ে কী লাভ? কে আমার কথা বিশ্বাস করবে? আমার কলিগরাই বিশ্বাস করছে না, আর দেশের পাবলিক বিশ্বাস করবে? ঈশিতা বলল, বিশ্বাস করা না করা নিয়ে মাথা ঘামাচ্ছি না। আপনি যখন প্রথম এই কথাটা বলছেন সেটা ডকুমেন্টেড থাকুক। যদি দেখা যায় আসলেই আপনার আশঙ্কা সত্যি, তাহলে আপনার ক্রেডিবিলিটি এস্টাবলিশড হবে। সমীর মুখ গম্ভীর করে বলল, ঠিক আছে। ঈশিতা ক্যামেরাটা হাতে নিয়ে বলল, আপনার কয়েকটা ছবি তুলি। তুলবেন? তুলেন। সমীরকে ঘিরে দাঁড়ানো সবাই তাকে নিয়ে হাসি তামাশা করতে লাগলো এবং তার মধ্যে ঈশিতা তার ক্যামেরা দিয়ে খ্যাচ খ্যাচ করে অনেকগুলো ছবি তুলে ফেলল। ছবি তোলা শেষ করে ঈশিতা তার নোট বই নিয়ে সমীরের পাশে বসে তার সঙ্গে খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলে। এতদিন পর সত্যিকারের একজন শ্রোতা পেয়ে সমীর টানা কথা বলে যেতে থাকে। তাকে দেখে মনে হয় সে বুঝি নিঃশ্বাস নেওয়ার জন্য একটু বিরতি দেবে না। 2 দিন পর খবরের কাগজে সমীরের ভাইরাস FT26-এর উপর বিশাল প্রতিবেদন বের হলো। খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় সমীরের ছবি। ঈশিতা খুব গুছিয়ে রিপোর্টিং করেছে। সারাদিন সমীরের কাছে টেলিফোন এলো, বিকেলের দিকে একটা টেলিভিশন চ্যানেল পর্যন্ত চলে এলো। পরদিন ভোরে রাফি ক্লাসে যাওয়ার জন্য তার লেকচার ঠিক করছে। তখন সমীর এসে হাজির। তার উস্কো খুস্কো চুল, চোখের নিচে কালি এবং শুকনো মুখ। রাফি অবাক হয়ে বলল, কি হয়েছে সমীর? সমীর জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজানোর চেষ্টা করে নিচু গলায় বলল, দরজাটা বন্ধ করি। দরজা বন্ধ করবে? রাফি কারণটা জানতে চাইতে গিয়ে থেমে গিয়ে বলল, করো। সমীর দরজা বন্ধ করে রাফির খুব কাছাকাছি এসে বসে ভাঙা গলায় বলল, আমি খুব বিপদে পড়েছি। কি বিপদ? গতকাল FT26-এর খবর বের হয়েছে। হ্যাঁ দেখেছি, চমৎকার রিপোর্টিং। চমৎকারের খেতাপুরি। কেন, কি হয়েছে? রাতে 11টার সময় আমার বাসায় 2জন লোক এসেছে। লম্বা চওড়া, চুল ছোট করে ছাটা। একজন মাঝবয়সী, আরেকজন একটু কম। দুজনেরই সাফারি কোট। এসে আমাকে জিজ্ঞেস করলো, এই বাসায় আর কে থাকে? আমি বললাম, আর কেউ থাকে না। তখন লোকগুলো 2টা চেয়ারে বসলো। একজন পকেট থেকে একটা পিস্তল বের করে টেবিলে রাখলো। রাফি চমকে উঠে বলল, পিস্তল? হ্যাঁ। আরেকজন আমাকে একটা চেয়ারে বসিয়ে আমার ঘাড়ে একটা হাত দিয়ে বলল, মালায়নের বাচ্চা, তুমি তোমার বাপের দেশে না গিয়ে এই দেশে পড়ে আছো কেন? আমি বললাম, এটাই আমার বাপদাদা 14 গোষ্ঠীর দেশ। তখন লোকটা রিভলভার হাতে নিয়ে আমার কপালে ধরে বলল, এইটা যদি তোমার বাপের দেশ হয় তাহলে এই দেশের নিয়ম মেনে চলতে হবে। আমি বললাম, এই দেশের নিয়ম কি? লোকটা বলল, বেদরকারি কথা বলবা না। আমি বললাম, বেদরকারি কথাটা কি? লোকটা বলল, ভাইরাসের কথাটা হচ্ছে বেদরকারি ফালতু কথা, খামোখা মানুষকে ভয় দেখানোর কথা। সমীর একটা নিঃশ্বাস ফেলে বলল, আমার তখন ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে, তবু সাহস করে বললাম, এটা ফালতু কথা না, এটা খুবই ডেঞ্জারাস কথা। লোকটা তখন রিভলভারের নল দিয়ে আমার মাথায় একটা বাড়ি দিয়ে বলল, চোপ বেটা মালাউন, আমি যদি বলি এটা ফালতু তাহলে এটা ফালতু, বুঝেছিস? কথাগুলো বলতে বলতে সমীরের মুখ শক্ত হয়ে যায়। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তখন আমার মাথার মগজে রক্ত উঠে গেল। আমি দাঁড়িয়ে চিৎকার করে বললাম, গেট আউট, গেট আউট আমার বাসা থেকে। লোক দুটা তখন কেমন যেন হকচকিয়ে গেল। ওরা বুঝতে পারে নাই আমি এইভাবে রেগে উঠব। ওরা ভেবেছে আমাকে ভয় দেখালে আমি ভয়ে কেঁচো হয়ে থাকব। রাফি একটু ঝুঁকে বলল, তারপর কি হলো? লোক দুইটা তখন উঠে দাঁড়ালো। যেইটা একটু বয়স্ক সেইটা বলল, শোনো ছেলে, এই ভাইরাস নিয়ে যদি আর একটা কথা বলো তাহলে তোমার লাশ পড়ে যাবে, খোদার কসম। তুমি কি বললে? আমি বললাম, আমার যদি বলার ইচ্ছে করে তাহলে আমি 100 বার বলবো,
তোমার যদি ক্ষমতা থাকে লাশ ফেলে দেওয়ার, লাশ ফেলে দিও, আমি ভয় পাই না। যদিও বলেছি ভয় পাই না, কিন্তু আসলে ভয়ে আমার হার্ট ফেল করার অবস্থা। মনে হয় অনেক জোরে চিৎকার করেছি। পাশের ফ্ল্যাট থেকে তখন কবির ভাই এসে দরজা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? আমি তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। কবির ভাই ঢুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? লোকটা ততক্ষণে রিভলভারটা লুকিয়ে ফেলেছে। সে বলল, কিছু হয় নাই। তারপর ঘর থেকে বের হয়ে গেল। কবির ভাই জানতে চাইল, কি ব্যাপার? আমি কিছু বললাম না। কবির ভাই তখন আমাকে ঘাটালো না। সমীর কিছুক্ষণ মুখ শক্ত করে রেখে বলল, সকালবেলা তোমার কাছে এলাম। আমার সেই ঈশিতা মেয়েটার সঙ্গে একটু পরামর্শ করা দরকার। তোমার সঙ্গে বলি? কি করব বুঝতে পারছি না। এরা কারা? জানি না। রাতে বাসার সামনে বিশাল একটা গাড়িতে অনেকক্ষণ বসে থাকলো। কোনো লুকোছাপা নেই। মনে হয় সরকারি লোক। সরকারি লোক এরকম করবে কেন? তোমাকে মালন ডাকবে কেন? সমীর হাসার চেষ্টা করলো। বলল, আমাদের অনেকেই মালাউন ডাকে, তোমরা সেটা জানো না। যাই হোক, ঈশিতার নাম্বারটা দাও, না হলে ফোন করে আমাকে লাগিয়ে দাও। রাফি ঈশিতাকে ফোন করলো। সেখানে একটা ইংরেজি গান রিংটোন, কিন্তু কেউ ফোন ধরল না। কিছুক্ষণের ভেতর একটা অপরিচিত নম্বর থেকে ফোন এলো। ফোন ধরতে ঈশিতার গলা শোনা গেল, রাফি? হ্যাঁ, এখানে একটা ব্যাপার ঘটেছে। জানি। জানো? হ্যাঁ, আমি আমার ফোনে ধরিনি, এটা ট্যাপ করছে। অন্য নাম্বার থেকে ফোন করেছি। সমীর কেমন আছে? সমীরের কথাই বলছিলাম। কাল রাতে দুজন লোক। জানি, ওরা অসম্ভব ডেঞ্জারাস। আমি ফোনে সব কিছু বলতে পারবো না। সমীরকে বলো সাবধানে থাকতে। আজকে ভাইরাসের উপর ফলো আপ নিউজ থাকার কথা ছিল, আমরা ড্রপ করেছি। সমীরকে বলো কারোর সঙ্গে কোনো কথা না বলতে। সমীর এখানে আছে, তুমি কথা বলো। সমীর কিছুক্ষণ ঈশিতার সঙ্গে কথা বলল। বেশিরভাগ সময় অবশ্যই কথা শুনল, হুঁ হাঁ করলো, নিঃশ্বাস ফেলল। তারপর ফোনটা রাফির হাতে ফিরিয়ে দিল। রাফি ফোনটা কানে লাগিয়ে বলল, ঈশিতা? হ্যাঁ বলো। এখন অন্য ঝামেলা শুরু হয়ে গেল, তাই বলার জন্য ঠিক সময় কিনা বুঝতে পারছি না। মনে আছে তুমি নিউরাল কম্পিউটার নিয়ে জানতে চাইছিলে? হ্যাঁ, আমি ফ্যান্টাস্টিক রিসোর্স পেয়েছি। তুমি বিশ্বাস করবে না, পৃথিবীর সেরা নিউরাল কম্পিউটার ফার্ম বাংলাদেশে অফিস খুলেছে। কোম্পানির নাম এনডেভার, টঙ্গীতে অফিস। ওয়েবসাইটটা চমৎকার ফ্রেন্ডলি। ওদের অফিসে গেলে? ঈশিতা বলল, রাফি? গলার স্বরে কিছু একটা ছিল। রাফি থতমত খেয়ে থেমে গেল। ঈশিতা ঠান্ডা গলায় বলল, আমি এনডেভারে গিয়েছিলাম, সেজন্যই নিউরাল কম্পিউটার সম্পর্কে জানতে চাইছি। যে দুজন লোক সমীরকে ভয় দেখিয়েছে, সেই দুজন আমাকেও ভয় দেখিয়েছে। আমি যেন এনডেভারের উপর রিপোর্টিং না করি। কেন? জানি না, শুধু এটুকু জেনে রাখো, টিএনটি কলোনিতে যারা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের সবার চিকিৎসা করেছে এনডেভার। সত্যি? কেন? আমারও সেই একই প্রশ্ন, কেন? কোথায় চিকিৎসা হচ্ছে? ওদের বিল্ডিংয়ে। রাফি অবাক হয়ে জিজ্ঞেস করল, ওদের বিল্ডিংয়ে চিকিৎসার ব্যবস্থা আছে? হ্যাঁ, সেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কেন? জানি না, শুধু মনে হচ্ছে এনডেভার আগে থেকে জানতো এখানে FT26-এর ইনফেকশন হবে। রাফি অবাক হয়ে বলল, কেমন করে জানতো? শুধু একভাবে সম্ভব। কিভাবে? যদি নিজেরাই সেই ভাইরাসটা ছড়িয়ে থাকে। কি বলছো? ঈশিতা একটা নিঃশ্বাস ফেলে বলল, রাফি, তুমি আমাকে কথা দাও, আমি যে কথাগুলো বলেছি তুমি সেগুলো কাউকে বলবে না। রাফি বলল, বলবো না। আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করো। টেলিফোনে গা ছোঁয়া যায় না, জানি, তাতে কিছু আসে যায় না, প্রতিজ্ঞা করো। করলাম। যদি দেখো আমাকে মেরে ফেলেছে, তাহলে তুমি কোথা থেকে অগ্রসর হবে সেটা জানিয়ে রাখলাম। তোমাকে মেরে ফেলবে কেন? বলিনি মেরে ফেলবে, বলেছি যদি মেরে ফেলে। যদির কথাটি কেন আসছে? জানি না রাফি। রাফি হঠাৎ করে একটা অশুভ আশঙ্কা অনুভব করে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সাবধানে থেকো ঈশিতা। রাফির হঠাৎ মনে পড়ল সে ঈশিতার সঙ্গে আপনি করে কথা বলতো। কখন কিভাবে সেটা তুমি হয়ে গেছে জানে না। ঈশিতাও সেটা লক্ষ্য করেছে বলে মনে হলো না।
সেও খুব স্বাভাবিক গলায়, চিন্তা করো না রাফি, আমি সাবধানে থাকব। রাফিকে বলল। ঈশিতা অবশ্যই মোটেই সাবধানে থাকলো না। সে পরদিন তার ক্যামেরা নিয়ে টিএনটি কলোনিতে হাজির হলো। মুখে কাপড়ের একটা মাস্ক লাগিয়ে নিয়েছিল এবং আশা করতে লাগলো এনডেভারের লোকজন যেন তাকে না চেনে। সেখানে আরও কয়েকজন সাংবাদিক ছিল, তারাও মুখে মাস্ক লাগিয়েছে। তারা লাগিয়েছে অন্য কারণে, ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে। বড় একটা টেলিভিশন ক্যামেরা ঘাড়ে নিয়ে একজন গজগজ করতে করতে ঈশিতাকে বলল, ক্যামেরাম্যানের চাকরির খেতাপুরি। ঈশিতা বলল, কেন, কি হয়েছে? কোনোদিন টেলিভিশনে আমাদের চেহারা দেখায়? দেখায় না। কেন দেখাবে? দেখানোর কথা না। আর দেখাবে না জেনেই তো চাকরিটা নিয়েছেন। সেটা সত্যি, কিন্তু তাই বলে জীবনের সিকিউরিটি দেবে না। অজায়গায় কুজায়গায় পাঠিয়ে দেয়, 100 বার বলে দেয় তোমার জান গেলে যাক, ক্যামেরার যেন ক্ষতি না হয়। ঈশিতা কিছু না বলে একটু হাসলো, মুখের মাঝে মাস্ক লাগানো, তাই সেই হাসিটা ক্যামেরাম্যান অবশ্যই দেখতে পেল না। ক্যামেরাম্যান বলল, এখানে প্লেগ নাকি এইডস কি সমাচার কিছু জানি না, পাঠিয়ে দিল, ফুটেজ নিতে হবে। এখন যদি মারা যাই? ঈশিতা বলল, ভয় নাই, মারা যাবেন না। এটা পানিবাহিত, আপনার মুখের ভিতর দিয়ে যেতে হবে। কিছু খাবেন না, বাসায় গিয়ে সাবান দিয়ে গোসল করে নেবেন। বেটা জীবাণু তো জানে সে যে পানিবাহিত, তা শুধু মুখ দিয়ে যাওয়ার কথা, যদি মাইন্ড চেঞ্জ করে বাতাসবাহিত হয়ে নাক দিয়ে ঢুকে যায়। ঈশিতা আবার একটু হাসলো, কিন্তু ক্যামেরাম্যান হাসিটা দেখতে পাবে না বলে মুখে বলল, না, এই ভাইরাস মাইন্ড চেঞ্জ করবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কথা বলতে বলতে ঈশিতা একটু দূরে তাকিয়েছিল। বস্তির ছোট রাস্তাটার কাছাকাছি অনেক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্সের ওপর লালবাতি জ্বলছে ও নিভছে। লালবাতি জ্বলা আর নেভার কথাটা কে প্রথম চিন্তা করে বের করেছিল কে জানে, কিন্তু এই জ্বলা ও নেভা বাতিগুলো নিঃসন্দেহে পুরো এলাকায় একটা আতঙ্ক ছড়িয়ে দেয়। ঈশিতা দূর থেকে লক্ষ্য করে ধবধবে সাদা পোশাক পরা মানুষজন স্ট্রেচারে করে নানা বয়সী মানুষকে আনছে। আত্মীয় স্বজন তাদের ঘিরে থাকার চেষ্টা করছে, কিন্তু কেউ তাদের কাছে আসতে দিচ্ছে না। অ্যাম্বুলেন্সগুলো বিশেষভাবে তৈরি, একসঙ্গে বেশ কয়েকটা স্ট্রেচার সেখানে ঢোকানো যায়। স্ট্রেচারগুলো ঢোকানোর পর দরজা বন্ধ করে দেওয়া হলো। একটা একটা অ্যাম্বুলেন্স যখন ছেড়ে দিতে শুরু করেছে, তখন হঠাৎ করে খানিকটা উত্তেজনা দেখা গেল। মনে হলো উত্তপ্ত গলায় কথা কাটাকাটি হচ্ছে। একজন মহিলার কাতর গলার স্বর আর্তনাদের মতো শোনা যেতে থাকে। সাদা কাপড় পরা মানুষগুলোকে বস্তির মানুষেরা ঘিরে ফেলেছে এবং তার ভেতর থেকে একজন মহিলার কান্না শোনা যেতে থাকে। ক্যামেরাম্যান তার ক্যামেরা নিয়ে সেদিকে ছুটে যায়। ঈশিতা দেখল কয়েকজন মানুষ তাকে থামানোর চেষ্টা করছে। ভিড় একটু বেড়ে যাওয়ার পর ঈশিতাও মানুষজনের সঙ্গে মিশে গিয়ে কাছাকাছি এগিয়ে গেল। অ্যাম্বুলেন্সের কাছাকাছি একজন মাঝবয়সী মহিলা ক্রুদ্ধ ভঙ্গিতে চিৎকার করছে এবং কয়েকজন তাকে থামানোর চেষ্টা করছে। মহিলাটি কি বলছে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। ঈশিতা তাই তার পাশের মানুষটিকে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই? হাজেরার ছেলেরা খুঁজে পাচ্ছে না। হাজেরা? ঈশিতা জিজ্ঞেস করল, এই মহিলা হচ্ছেন হাজেরা? হ। কেন খুঁজে পাচ্ছে না? গত পরশু অ্যাম্বুলেন্সে করে নিছিল, এখন কোনোখানে নাই। তাই নাকি? হ, হাজেরা তো তাই কইতাছে। বিষয়টা শোনার পর ঘটনাটা বোঝা ঈশিতার জন্য সহজ হলো। সে দেখল হাজেরা নামের মহিলাটা প্রায় বাঘের মতো সাদা পোশাক পরা মানুষগুলোর উপর ঝাঁপিয়ে পড়ছে আর চিৎকার করে বলছে, কই আমার ছেলে কই? তোমরা পরশুদিন নিয়ে গেছো। সাদা পোশাক পরা মাঝবয়সী একজন মানুষ বলল, আমরা কেমন করে বলবো তোমার ছেলে কোথায়? পরশুদিন এই অ্যাম্বুলেন্সে করে নিচ্ছ। নিয়ে থাকলে হাসপাতালে আছে? নাই, আমি গিয়ে দেখেছি, অন্যরা আছে, কিন্তু আমার ছেলে নাই। তাহলে অন্য কোথাও আছে? আমি সব জায়গা খুঁজছি, মেডিকেল গেছি, কোথাও নাই। না থাকলে আমরা কি করব? তোমরা নিয়েছো, কোথায় নিয়েছো বলো? হাজেরা নামের মহিলাটা চিৎকার করে উঠল, কোথায় নিয়েছো, কোথায়? ঠিক এরকম সময় কয়েকজন পুলিশ এগিয়ে এলো। তারা রাইফেলের বাট দিয়ে ধাক্কা মেরে সবাইকে সরিয়ে দেয়। চিৎকার করে বলে, সরে যাও, সবাই সরে যাও, অ্যাম্বুলেন্সগুলোকে যেতে দাও।
সাদা পোশাক পরা মানুষগুলো ঝটপট অ্যাম্বুলেন্সে উঠে পড়ে এবং প্রায় সঙ্গে সঙ্গে সাইরেন বাজাতে বাজাতে সেগুলো চলতে শুরু করে। হাজেরা অ্যাম্বুলেন্সের পেছন পেছন ছুটে যেতে চেষ্টা করলো। দুজন পুলিশ তাকে থামালো। হাজেরা হিস্টিরিয়াগ্রস্ত মানুষের মতো চিৎকার করতে থাকে। তখন একজন পুলিশ প্রচণ্ড জোরে তাকে ধমক দেয়। পেয়েছোটা কি? মাতলামির জায়গা পাও না? সরকারি কাজে ডিস্টার্ব করো? হাজেরা আকুল হয়ে কেঁদে বলল, আমার ছেলে। তোমার ছেলে? তোমার ছেলের খোঁজ রাখবে তুমি? আমার ছেলেকে মাস্তানি গুন্ডামি করে তোমার ছেলে কি করেছে সেই খোঁজ রাখতে পারো না? মাস্তানি গুন্ডামি করে নাই। খবরদার আর একটা কথা বলেছ কি সরাসরি 54 ধারায় বুক করে দেব। পুলিশদের একজন তখন উপস্থিত সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, কি হচ্ছে? তামাশা দেখছো? যাও, সবাই যাও, নিজের নিজের কাজে যাও। মানুষগুলো তখন সরে যেতে থাকে। ঈশিতা একটু দূরে সরে গিয়ে চুপচাপ অপেক্ষা করতে থাকে। যখন মানুষগুলো সরে ভিড়টা হালকা হয়ে আসে তখন সে নিঃশব্দে হাজেরার কাছে গিয়ে বলল, এই যে শুনেন। হাজেরা ঘুরে তাকালো, চোখের দৃষ্টি শূন্য। ঈশিতা বলল, আমি একজন সাংবাদিক, আপনার কথা শুনেছি। আমি কি একেবারে ঠিক করে বলতে পারবেন কবে, কখন, কোন অ্যাম্বুলেন্সে আপনার ছেলেকে নিয়েছে? সঙ্গে আর কে ছিল? অ্যাম্বুলেন্সের মানুষগুলোর চেহারা কীরকম? হাজেরা কিছুক্ষণ তীব্র দৃষ্টিতে ঈশিতার দিকে তাকিয়ে থাকে। তারপর অনেকটা হিংস্র গলায় বলল, পরশুদিন দুপুরবেলা 1টা না হয় 2টা বাজে অনেক অ্যাম্বুলেন্স আসছিল। তার মধ্যে সবচেয়ে পিছনের অ্যাম্বুলেন্সে তুলেছে। একজন বিদেশি ছিল, সাদা চামড়া, নীল চোখ। আপনার ছেলের নাম কি? মকবুল। বয়স 12। আপনার কাছে মকবুলের ছবি আছে? বাসায় আছে। আমাকে একটু দেখাতে পারবেন? আসেন আমার সাথে। ঈশিতা হাজেরার সঙ্গে তার বাড়িতে গেল। ঘুপচি গলির পাশে গায়ে গায়ে লাগানো চালাঘর। তার একটার তালা খুলে হাজেরা ভিতরে ঢুকে একটু পর বের হয়ে আসে। স্টুডিওতে তোলা ছবি। 10-12 বছরের শুকনো একটা ছেলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। পেছনে স্ক্রিনে আঁকা নদী, গাছ, পাখি এবং একটি প্রাসাদের দৃশ্য। ঈশিতা বলল, আমি এটার একটা ছবি তুলে নিই। হাজেরা মাথা নাড়ল। ঈশিতা তার ক্যামেরা দিয়ে মকবুলের ছবিটার একটা ছবি তুলে নেয়। ছবিটা হাজেরাকে ফিরে দিয়ে বলল, আপনার ছেলে অসুস্থ হলো কেমন করে জানেন? না, জানি না। গত 1 সপ্তাহে আপনার ছেলে কি অস্বাভাবিক কিছু করেছে? না, করে নাই। কিছু খেয়েছে? না, খায় নাই। কোনো ওষুধ? এনজিওর আপারা সব বাচ্চাকে স্বাস্থ্য পরীক্ষা করে ভাইটামিন খেতে দিল। ঈশিতা চমকে ওঠে, ভাইটামিন? হ্যাঁ, আছে সে ভাইটামিন? আছে। দেখাবেন আমাকে? হাজেরা আবার ভেতরে ঢুকে একটা ভিটামিনের শিশি নিয়ে ফিরে আসে। ঈশিতা শিশিটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে। বিদেশি দামি ভিটামিন। ক্যামেরা বের করে সে ভিটামিনের শিশিটার ছবি তুলে ফেরত দিয়ে বলল, এর ভেতর থেকে আমি একটা ভিটামিনের ট্যাবলেট নিতে পারি? নেন। ঈশিতা শিশি খুলে একটা ভিটামিনের ক্যাপসুল বের করে কাগজে মুড়ে পকেটে রেখে জিজ্ঞেস করল, এই ক্যাপসুল ছাড়া মকবুল আর কিছু খেয়েছে? ছোট মানুষ, সবসময় তো এটা সেটা খায়, বাদাম, আমড়া, আচার। অন্য কিছু? এনজিওর আপারা কি আর কিছু খেতে দিয়েছিল? হাজারা কিছুক্ষণ চিন্তা করে বলল, দিতে পারে, মনে নাই। কোন এনজিও জানেন? না, জানি না। ঈশিতা বলল, ঠিক আছে, তাহলে আমি আসি। হাজেরা ভাঙা গলায় বলল, আমি কি মকবুলরে খুঁজে পামো? পাবেন, নিশ্চয়ই পাবেন। আজ তো একজন মানুষ তো আর হারিয়ে যেতে পারে না। আমিও খোঁজ নেব। কোনো খোঁজ পেলে আমি আপনাকে জানাবো। আল্লাহ আপনার ভালো করুক। ঈশিতা চলে যেতে যেতে আবার ফিরে এলো। বলল, আর শোনেন যে, মকবুলের ব্যাপারটা নিয়ে আপনি খুব বেশি মানুষকে কিছু বলবেন না। কেন? আমি জানি না, কিন্তু 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 কি? আমার কেন জানি মনে হয় এই বিষয়টা নিয়ে আপনি যত হইচই করবেন আপনার ওপর তত বড় একটা বিপদ আসবে। হাজেরা তীব্র দৃষ্টিতে তাকালো, বলল, আপনি কেন কথা বলছেন? ঈশিতা বলল, আমি জানি না, ঠিক করে জানি না, কিন্তু। ঈশিতা তার বাক্যটা শেষ করতে পারল না। ঈশিতা ঘুপচি গলি দিয়ে বের হতে হতে হঠাৎ থমকে দাঁড়ালো।
গলির মুখে সাফারি কোট পরা কঠোর চেহারার দুজন মানুষ। এই মানুষগুলোকে সে আগে দেখেছে, এরাই তাদের অফিসে এসেছিল। এরা এখন কাউকে কিছু একটা জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে ঈশিতা বুঝে গেল। এরা হাজেরার বাসাটা খুঁজে বের করার চেষ্টা করছে। ঈশিতা দ্রুত পাশের গলিতে ঢুকে যায়। মানুষ দুজন এখানে তাকে দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে, তার আর হাজেরার দুজনেরই। ঈশিতা বাকি দিনটুকু খোঁজ খবর নিয়ে কাটালো। হাজেরার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে মকবুলকে এনডেভারের ভেতরেই নেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সগুলো সারি বেঁধে এনডেভারে ঢুকেছে, কোনোটা অন্য কোথাও যায়নি। কাজেই মকবুল নিশ্চয়ই এনডেভারের ভিতরেই আছে। অন্য সবার মেডিকেল রিপোর্ট দিয়েছে, মকবুলের রিপোর্ট নেই। শুধু যে রিপোর্ট নেই তা নয়, তার কোনো হদিসই নেই। যাদের রিপোর্ট দেওয়া হচ্ছে তাদের 3 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ বিপদমুক্ত, কোনো একটা অজ্ঞাত কারণে তাদের শরীরে এই ভাইরাসের প্রতিষেধক আছে। ভাইরাসের আক্রমণের পর প্রথম কয়েকদিন জ্বর, মাথা ব্যথার এরকম খানিকটা উপসর্গ দেখা গেছে, তারপর নিজে নিজেই সেরে উঠতে শুরু করেছে। দ্বিতীয় ভাগের মস্তিষ্কে এক ধরনের প্রদাহ শুরু হয়েছে, সেটা কতটুকু গুরুতর হবে কেউ জানে না। যারা আক্রান্ত হয়েছে তারা অমানসিক যন্ত্রণায় ছটফট করছে। শুধু তাই নয়, নানা ধরনের বিভ্রমে ভুগছে। তাদের বেশিরভাগকে ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে। ভাইরাসের কোনো সহজ চিকিৎসা নেই বলে সবাই অপেক্ষা করছে, শরীর নিজ থেকে যদি সেরে ওঠে তার অপেক্ষায়। তৃতীয় ভাগের অবস্থা সবচেয়ে ভয়াবহ। তারা সবাই গভীর কোমায়। এই গভীর কোমা থেকে বের হয়ে আসতে পারবে কি পারবে না কেউ জানে না। ঈশিতা পরদিন হাজেরার সাথে দেখা করতে গেল। বস্তির ভেতরে ঢোকার আগেই সে অনুমান করে সেখানে কিছু একটা হয়েছে। হাজেরার ঘরের কাছাকাছি এসে বুঝতে পারল যেটা হয়েছে সেটা হাজেরাকে নিয়ে। তার ঘরের সামনে পুলিশ এবং অনেক মানুষের ভিড়। পুলিশ মানুষগুলোকে সরিয়ে রেখেছে এবং কয়েকজন ধরাধরি করে হাজেরার মৃতদেহটি বের করে আনছে। গত রাতে সে বিষ খেয়ে মারা গেছে। ঈশিতা কোনো কৌতূহল দেখালো না। কোনো একটা অজ্ঞাত কারণে তার ভেতরটা আশ্চর্য রকম শান্ত হয়ে আছে। তাকে কেউ বলে দেয়নি, কিন্তু সে জানে হাজেরা বিষ খেয়ে আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলা হয়েছে। ঈশিতা এটিও জানে হতদরিদ্র হাজেরার ঘর থেকে খোয়া যাওয়ার মতো মূল্যবান কিছু নেই, কিন্তু তারপরও সেখান থেকে অন্তত একটি জিনিস নিশ্চয়ই খোয়া গেছে। সেটা হচ্ছে হাজেরার ছেলে মকবুলের একটি ফটো। বেশিরভাগ মানুষই লক্ষ্য করেনি। পরদিন বেশ কয়েকটি খবরের কাগজে হাজেরার মৃত্যু সংবাদ ছাপা হয়েছিল। তার মাদকাসক্ত ছেলে মকবুলের দৌরাত্ম্যে নিরুপায় হয়ে সে আত্মহত্যা করেছে। মকবুল বাড়ি থেকে পালিয়েছে অনেক দিন, সে কথাটিও খবরে লেখা হয়েছে। পুলিশ জানিয়েছে সে অপরাধী চক্রের সঙ্গে জড়িত, তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। কোথাও লেখা নেই মকবুলের বয়স মাত্র 12, কোথাও লেখা নেই সে ছিল হাসিখুশি শিশু, মায়ের আদরের ধন। দেশের প্রায় সব মানুষই লক্ষ্য করেছিল। সেরকম আরও একটি খবর সেদিন খবরের কাগজে ছাপা হয়েছিল। আবহাওয়ার ভবিষ্যৎবাণী করার জন্য নতুন একটি লগারিদম এনডেভার প্রথমবারের মতো পরীক্ষা করে দেখেছে। তাদের নিউরাল কম্পিউটারে সেই লগারিদম একটি মাইলফলক সৃষ্টি করেছে। এনডেভার খুব গর্ব করে বলেছে যে বাংলাদেশের মানুষ শুনে খুব আনন্দ পাবে যে এই মাইলফলকটি স্থাপন করা হয়েছে বাংলাদেশে। এই নিউরাল কম্পিউটারটিও তৈরি হয়েছে বাংলাদেশে। এনডেভার বাংলাদেশের জনগণ, তাদের মেধাবী জনগোষ্ঠী এবং সরকারের আন্তরিক সহযোগিতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ঈশিতা খবরের কাগজে দুটি খবরের দিকে দীর্ঘ সময় তাকিয়ে রইল। সে বুঝতে পারল তার ভেতর একটা অসহ্য ক্রোধ পাক খেয়ে উঠছে, অসহায় ক্রোধ। তাই সেটি ছিল ভয়ঙ্কর। মানুষটা অবাক হয়ে কিছুক্ষণ ঈশিতার দিকে তাকিয়ে থেকে বলল, আমি কি করব? আপনি আপনার টিমের সঙ্গে আমাকে নিয়ে যাবেন। মানুষটা কয়েকবার চেষ্টা করে বলল, আমি আমার টিমের সঙ্গে আপনাকে নিয়ে যাব? হ্যাঁ, মানুষটা বলল, আমি আপনাকে চিনি না, জানি না, আপনি আমাদের এমপ্লয়ি না, অথচ আপনাকে আমি টিমের সঙ্গে নিয়ে যাব? হ্যাঁ, আমি সেটাই অনুরোধ করছি।
ঈশিতা জোর করে একটু হাসার চেষ্টা করলো। আমার অনুরোধ রাখা না রাখা আপনার ইচ্ছা। মানুষটা কিছুক্ষণ ঈশিতার দিকে তাকিয়ে থেকে বলল, আপনার অনুরোধটা যে বেআইনি আপনি সেটা জানেন? জানি। আপনি কি কখনো কাউকে ছিনতাই করতে বলেছেন? চুরি, ডাকাতি কিংবা মার্ডার করতে? না, বলিনি। কিন্তু আমাকে একটা বড় ধরনের অপরাধ করতে বলেছেন। এর কারণে আমার চাকরি চলে যেতে পারে, আমার কোম্পানির লাল বাতি জ্বলতে পারে, কিংবা মানুষটি তার বাক্য শেষ না করেই থেমে গেল। ঈশিতা বলল, কিংবা আমি যদি পুলিশ, র্যাবকে খবর দেই, আপনি বড় ধরনের আইনি ঝামেলায় পড়ে যেতে পারেন। ঈশিতা হাসির ভঙ্গি করল, বলল, আপনি খবর দেবেন না। মানুষটি অবাক হয়ে বলল, আমি খবর দেব না? না, আপনি যদি সব কিছু শোনেন তাহলে আপনি কখনোই পুলিশ আর র্যাবকে খবর দেবেন না। মানুষটা বলল, শুনি আপনার সব কিছু। ঈশিতা তার পকেট থেকে মকবুলের ছবিটি বের করে মানুষটির হাতে দিয়ে বলল, এই ছেলেটাকে দেখে আপনার কি মনে হয়? মানুষটা ছবিটি দেখে বলল, একটা ছেলে, গরিব ঘরের ছেলে, বয়স 9-10 বছর। কারেক্ট, তবে ছেলেটার বয়স 12। টিএনটি বস্তিতে ভাইরাসে অ্যাটাকে যারা অসুস্থ হয়েছিল তার মধ্যে এই ছেলেটাও ছিল। এনডেভারের অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে গেছে, কিন্তু কিন্তু ছেলেটা উধাও হয়ে গেছে। তার মা হাজারা বেগম সেটা নিয়ে হইচই করেছিল, তার ফলে হয়েছে এইটা। ঈশিতা এবার হাজেরার মৃত্যু সংবাদ ছাপা হওয়া খবরের কাগজের কাটিংটা দিল। মানুষটা খবরের কাগজটা পড়ে মুখ তুলে বলল, আত্মহত্যা করেছে? না, মহিলাটাকে মেরে ফেলেছে। আপনি কেমন করে জানেন? আমি জানি, সন্তানকে নিয়ে ব্যাকুল কোনো মা আত্মহত্যা করে না। তাছাড়া আমি সেখানে দুজন মানুষ দেখেছি যারা অবলীলায় মানুষ খুন করতে পারে বলে নিজে আমাকে জানিয়েছে। মানুষটাকে এবার কেমন জানি বিভ্রান্ত দেখায়, মাথা নেড়ে বলল, আমি কিছুই বুঝতে পারছি না। পারার কথা নয়, আমি অনেক দিন থেকে লেগে আছি, তাই এখন একটু একটু বুঝতে শুরু করেছি। ঈশিতা মুখ শক্ত করে বলল, মকবুল নামের ছেলেটা এন্ডেভারের ভেতরেই আছে বলে আমার ধারণা। সেখানে কেউ ঢুকতে পারে না আপনারা ছাড়া। আমরা শুধু অক্সিজেন সাপ্লাইটা দেখি। আমাদের কোম্পানির দায়িত্ব অক্সিজেন সাপ্লাই ঠিক রাখা, আর কিছু না। সেটাই দরকার। অক্সিজেন সাপ্লাই শেষে থাকে একজন মানুষ। আমি শুধু জানতে চাই সেই মানুষগুলোর মধ্যে মকবুল নামের ছেলেটা আছে কিনা, আর কিছু না। মানুষটা নিঃশব্দে মকবুলের ছবিটার দিকে তাকিয়ে রইল। ঈশিতা বলল, ঠিক আছে, আপনি যদি আমাকে আপনাদের টিমের সঙ্গে নিতে না চান তাহলে অন্তত আমাকে একটু সাহায্য করেন। আপনি ভেতর থেকে এটুকু খবর এনে দেন যে মকবুল ভেতরেই আছে, বেঁচে আছে। মানুষটা কোনো কথা না বলে ঈশিতার দিকে তাকিয়ে রইল। ঈশিতা তার পকেট থেকে একটা কার্ড বের করে মানুষটির দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে, এটা আমার কার্ড। আমার ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট সব দেয়া আছে। যদি আপনি কিছু জানতে পারেন আর যদি আমাকে জানাতে চান তাহলে জানাতে পারেন। ঈশিতা উঠে দাঁড়িয়ে যখন চলে যেতে শুরু করেছে তখন মানুষটি বলল, আমি শুধু একটা ব্যাপার বুঝতে পারছি না। কোন ব্যাপার? আপনার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা এটা অসম্ভব বিপজ্জনক একটা ব্যাপার। খবর চেপে রাখার জন্য মানুষ মানুষকে মেরে ফেলে, অথচ আপনি আমার কাছে এসে সব কিছু বলে দিলেন। কোনো রাগঢাক নেই। আপনি আমাকে বিশ্বাস করে বসে আছেন? ঈশিতা মাথা নাড়ল, বলল, জি করেছি। কেন? এত বড় একটা ব্যাপার নিয়ে আমাকে বিশ্বাস করলেন কেন? আমি সাংবাদিক মানুষ, আমার কাজই হচ্ছে খোঁজ খবর নেওয়া। আমি খোঁজ খবর নিয়ে এসেছিলাম। আপনার বাবা 60-এর দশকে বামপন্থী রাজনীতি করতেন, মুক্তিযোদ্ধা ছিলেন। আপনি মাজু বাঙালি ছদ্মনামে কবিতা লেখেন। কবিতাগুলো এখনও একটু কাঁচা, কিন্তু বিষয়বস্তু খাঁটি। দেশের জন্য ভালোবাসা, দেশের মানুষের জন্য ভালোবাসা। আমি জানি আপনি আর যাই করেন কখনো দেশের মানুষের সঙ্গে বেইমানি করবেন না। মানুষটা ঈশিতার দিকে তাকিয়ে বলল, আর আমি কেমন করে বুঝতে পারবো আপনি আসলে কারোর সঙ্গে বেইমানি করছেন না? আমার চোখের দিকে তাকাবেন, তাহলেই বুঝবেন। মানুষকে কোথাও না কোথাও অন্য মানুষকে বিশ্বাস করতে হয়। ঈশিতা চলে যেতে যেতে আবার থামল, বলল, মকবুলের ছবিটা আপনার কাছেই থাকুক, কিন্তু এ ছবিটা আপনার কাছে আছে সেটা জানাজানি হলে আপনার বিপদ হতে পারে। মাজু বাঙালি ছদ্মনামে কবিতা লিখে যে মানুষটি, সে কোনো কথা না বলে একদৃষ্টে মকবুলের ছবিটির দিকে তাকিয়ে রইল।
দুদিন পর ঈশিতা একটা টেলিফোন পেল। ভারী গলায় একজন জানতে চাইল, ঈশিতা? হ্যাঁ বলছি, আমি মাঝার। গলার স্বরটা পরিচিত, কিন্তু ঈশিতা ঠিক চিনতে পারল না। তখন মানুষটি তার পরিচয় আরেকটু বিস্তৃত করল। বলল, আপনি আমাকে মাজু বাঙালি হিসেবে জানেন। কবি মাজু বাঙালি। কবি অংশটা দুর্বল, বাঙালি অংশটা শক্ত। ঈশিতা উত্তেজিত গলায় বলল, আপনি? কি আশ্চর্য! কোনো খবর আছে? আছে। ছেলেটা বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ, তবে এই বেঁচে থাকার কোনো অর্থ নেই, যন্ত্রপাতি দিয়ে বেঁচে থাকা। আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। ঈশিতা বলল, ব্যাস, এর বেশি টেলিফোনে বলার দরকার নেই। আমার টেলিফোন ট্যাপ করছে বলে মনে হয়। আমি আপনার সঙ্গে দেখা করে শুনে নেব, ঠিক আছে? ঈশিতা টেলিফোন লাইন কেটে দিল। রাফি তার ক্লাস লেকচার ঠিক করছে। তখন সে শুনল চিকন গলায় একজন বলল, আসতে পারি স্যার? রাফি মুখ তুলে তাকিয়ে দেখল শারমিন অনেকগুলো বই বুকে চেপে ধরে দাঁড়িয়ে আছে। রাফি বলল, এসো শারমিন। শারমিন ভেতরে এসে বইগুলো টেবিলে রেখে বলল, আপনার বইগুলো সব পড়া শেষ? শারমিন মাথা নাড়ল, বলল, জি। শারমিন পড়া শেখার পর রাফি তাকে বই সাপ্লাই দেওয়ার চেষ্টা করছে। মেয়েটির পড়ার জন্য সর্বগ্রাসী ক্ষুধা। রাফি তাল সামলাতে পারছে না। লাইব্রেরিতে অনেক বই, কিন্তু মেয়েটির বয়স কম, তাই সব বই দিতে পারছে না। রাফি বইগুলো ড্রয়ারে রাখতে রাখতে বলল, ভেরি গুড শারমিন, আমি এর আগে কাউকে এত তাড়াতাড়ি বই পড়তে দেখিনি। শারমিন হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রইল। রাফি বলল, তুমি সত্যি সত্যি পড়ছো নাকি আমাকে বোকা বানাচ্ছ? সত্যি সত্যি পড়ছি। ভেরি গুড। আমাকে তো কেউ পড়তে শেখায়নি, তাই নিজের মতো করে পড়ি। সেজন্য মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। নিজের মতো করে? সেটা কীরকম? একটা একটা শব্দ না পড়ে একসঙ্গে পুরো পৃষ্ঠা। একসঙ্গে পুরো পৃষ্ঠা? শারমিন মাথা নাড়ল। রাফি অবাক হয়ে বলল, কি বলছো তুমি? সেটা কিভাবে সম্ভব? শারমিন লাজুক মুখে বলল, আমি পারি। দেখি। রাফি একটা বই শারমিনের হাতে তুলে দিয়ে বলল, পড়ো দেখি। শারমিন বইটা হাতে নিয়ে একটার পর একটা পৃষ্ঠা উল্টাতে থাকে। রাফি বলল, পড়ো। পড়ছি তো। পড়ছো? হ্যাঁ। তুমি যে কয় পৃষ্ঠা উল্টেছ সেই কয় পৃষ্ঠা পড়ে ফেলেছ? হ্যাঁ। রাফি বইটা হাতে নিয়ে বলল, বলো দেখি কি লেখা আছে প্রথম পৃষ্ঠায়। শারমিন পুরো পৃষ্ঠাটা অবিকল বলে দিল, দাড়িকমা সহ। রাফি কিছুক্ষণ অবাক হয়ে শারমিনের দিকে তাকিয়ে থাকে। তারপর অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আমি তোমাকে নিয়ে কি করব জানি না শারমিন। আমাকে নিয়ে কিছু করতে হবে না, খালি আমাকে প্রতিদিন পড়ার জন্য কয়েকটা করে বই দেবেন। দেব, নিশ্চয়ই দিব। শারমিন কথা বলতে বলতে চোখের কোণা দিয়ে রাফির টেবিলে রাখা কম্পিউটার মনিটরটা দেখছিল। শেষ পর্যন্ত সাহস করে জিজ্ঞেস করে ফেলল, স্যার, আপনার টেবিলের এইটা কি কম্পিউটার? হ্যাঁ, এটা কম্পিউটার। রাফি মনিটরটা দেখিয়ে বলল, এটা হচ্ছে মনিটর, এখানে দেখা যায়। আসল কম্পিউটারটা নিচে, আর এটা হচ্ছে কিবোর্ড আর মাউস। শারমিন চোখ বড় বড় করে কিছুক্ষণ সব কিছু দেখল। তারপর ইতস্তত করে বলল, কম্পিউটার দিয়ে কিভাবে কাজ করে আমাকে একদিন দেখাবেন? অবশ্যই দেখাবো, কিন্তু তুমি নিজেই তো একটা কম্পিউটার। তুমি এই কম্পিউটার দেখে কি করবে? শারমিন কোনো কথা না বলে একটু হাসার ভঙ্গি করল। রাফি বলল, আমি তোমাকে ইচ্ছে করলে এখনই দেখাতে পারি, বাচ্চা কাচ্চাদের যেভাবে দেখাই। তোমাকে বলতে পারি, এটা দিয়ে টাইপ করে, এটা দিয়ে ছবি আঁকে, এটা দিয়ে গেম খেলে, এরকম। কিন্তু তুমি হচ্ছ একটা প্রডিজি, তুমি হচ্ছ সুপার ডুপার জিনিয়াস। তোমাকে তো এভাবে দেখালে হবে না, ঠিক করে দেখাতে হবে। তার জন্য তোমার একটু ইংরেজি শিখতে হবে। জানো ইংরেজি? একটু একটু। বাংলা কম্পিউটার নাই? একেবারে নাই বলা যাবে না, কিন্তু তোমার জন্য দরকার আসল খাঁটি কম্পিউটার। বই দিয়ে তুমি যে খেলা দেখিয়েছ, এখন কম্পিউটার দিয়ে না জানি কি দেখাবে। আমাকে কখন দেখাবেন? আমার তো এখন একটা ক্লাস আছে, ক্লাসটা নিয়ে এসে তোমাকে দেখাই। শারমিনের মুখে আনন্দের একটা ছাপ পড়ল। বলল, আমি ততক্ষণ এখানে বসে থাকি। বসে থেকে কি করবে?
কিছু করব না, আমি কিছু ছোবো না, শুধু তাকিয়ে থাকবো। রাফি হেসে ফেলল, বলল, শুধু তাকিয়ে থাকতে হবে না, তুমি একটু ছুঁতেও পারো। এই যে এটা হচ্ছে মাউস, এটা নাড়াচাড়া করে একটু টেপাটেপি করতে পারো। কিছু নষ্ট হয়ে যাবে না তো? সেটা নির্ভর করে তুমি কি টেপাটেপি করছো তার উপর। হ্যাঁ, তুমি চাইলে আমার 12টা বাজিয়ে দিতে পারো। তাহলে আমি কিছু ধরবো না। রাফি বলল, ভয় নেই, ধরো, টেপাটেপি করো, আমি দেখি 1 ঘন্টায় তুমি এই কম্পিউটার থেকে কি বের করতে পারো। শারমিনের মুখে বিচিত্র একটা হাসি ফুটে উঠল। বলল, আপনি রাগ হবেন না তো? না, রাগ হব না, আমার সব কিছু ব্যাকআপ থাকে। আমি মাঝে মধ্যে মানুষকেও বিশ্বাস করি, কিন্তু কম্পিউটারকে বিশ্বাস করি না।